গাইতে জানি না, ঢেউয়ের ভাঁজে রেখে দেয়া সুর। নদীকে বলি সমাজের কারিগর। বাংলাদেশে যত নদী, তাদের হাতেই নির্মিত হয়েছে সমাজ। নদী তার দুই তীরে দুধের সরের মতো প্লাবনভূমি বিছিয়ে রেখেছে, যাকে ঘিরে দুই তীরের 12 মাসের উদযাপন। শস্য উৎপাদন ছাড়াও সমাজের আচার উৎসবের প্রাণও নদীর জল। ঋতুভেদে জলের উচ্ছ্বাসের জোয়ার ভাটা ছিল, কিন্তু এখন নদীর জলের সেই প্রাণখোলা হাসি নেই। জলে নেমে গল্প শোনা, খানিকটা নিজের দেখা সেই তিতাসের দুই তীরে দুরানীদের নৃত্য দেখি, যা ফসলের শিল্পীদের শিল্প গড়তে করেছে উদাসীন। তবে নদীর দুই তীরের ক্যানভাসে তুলির আঁচড় থেমে যায়নি। অভ্যাসের তুলির টান ফসলের মাঠে। নদীর সুখী চোখ অপলক চেয়ে থাকে সবুজ ক্যানভাসে। নদীজীবী মানুষ যাদের জীবিকা নদীকেন্দ্রিক, তাদের জানা নদী ও তীরের এই জাপটে থাকা সম্পর্কের সুখ রহস্য। তোমার মতো করে গাইতে জানি না, ঢেউয়ের ভাঁজে রেখে দেয়া সুর। তো এই যে তিতাসের পারে তো আগে বাজার ছিল, গ্রাম ছিল, গ্রামে মানুষ ছিল, এখন তো সব বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে দেখতেছি। উন্নত হয়ে গেছে না, এখন মানে আগের আছে। আর এমনি গ্রামের জমিতে ঘর বাড়ি হয়ে গেছে। গ্রামে জমি নিয়ে কিছু কমে গেছে, ঘর বাড়ি করে লেছে। আমরা তো ছোটবেলা থেকে দেখতেছি অনেক নৌকা যাত্রী আসা যাওয়া করতো, অনেক সুন্দর লাগতো। আমরা এসে দেখতাম নৌকা, অনেক মানুষ এসে নদীর পাড়ে দাঁড়ায় দেখতাম নৌকা আসা যাওয়া করতে, যাত্রী আসা যাওয়া করতো। এইদিকে যাইতেছে আপনার গোপন, নবীনগর, এইদিকে আপনার আনন্দবাজার, এইদিকে সিঙ্গারবিল, কত নৌকা আসা যাওয়া করছে দেখছি যাত্রী। কত ভালো লাগছে আমরা এইদিকে দেখছি বসে। এখন নদীর অবস্থা খারাপ, এই যে না ফেনা বা পানির অবস্থা খারাপ, ময়লা আবর্জনা বইরা গেছে নদী, নৌকা আসা যাওয়া করে না। এখন সৌন্দর্য আমরা দিই না। এই মেয়েরা নাইর যেত, হুম, তারপর বিয়ের নৌকা ছিল। বিকালবেলা নৌকা দিয়ে ঘোরাঘুরি করতো, এইদিকে 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 অনেক দিকে ঘোরাঘুরি করতো, ট্রলারতে আসতো, ফিশ বুট আসতো, ঘোরাঘুরি করতো, কত সুন্দর লাগতো। আর এখন তো আসে এই না। যে বৈঠার নৌকার জায়গায় যে ট্রলার আসলো, এই নৌকার তো চল আস্তে আস্তে যাইতেছে গাই, কেন? এখন তো দেখে যে রাস্তা হয়ে গেছে গাড়ি ঘোড়ার পথ। নৌকা আর কিছুদিন পরে তো আমরা মনে হয় নাও দেখতে পারি নৌকা। জলের রঙে আলপনা করা গ্রাম, সে কি পায় ফসলের সবটুকু সুখ। তীরে তীরে যে জলে ভেসে যাচ্ছি আমি, ভাসছে মাছরাঙ্গা, পানকৌড়ি, বক, হাঁসের দল, তার নাম কেন তিতাস হয়েছিল? সে ইতিহাস কুয়াশার ঘূর্ণিতে আজও। সেই ঘূর্ণন থেকে জানা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার পাদদেশে একসময় সমুদ্র ছিল। সেই সমুদ্রে চর জেগে ওঠে, চরের জনপদ জলের তিয়াস তিতাশ্বাস বা তৃষ্ণার্ত ছিল। জনপদের মানুষের পূজা অর্চনায় ক্ষীণকায় নদীতে শুরু হয় মিষ্টি জলের প্রবাহ। নদীর যারা দুয়ারানি, তাদের স্পর্শে বদলে গেছে জলের সেই স্বাদ। তোমার মতো করে দেখা হয় না। চোখের দিঘিতে এখনো যে গ্রাম ভেসে আছে, তীরবর্তী চণ্ডালখিলকে তেমনি চেনাই মনে হলো। নদীর জাপটানো এই জনপদে গ্রামের ঘ্রাণ এখনো সাধু। তবে সেই দেখা আর এই দেখার মাঝে বদলে গেছে কত কিছুই। পাখির মায়া, গাছের ছায়া বদল না হলেও ফেরিওয়ালার ডালার পণ্যে বদল ঘটেছে। নাম কি ভাই? মোহাম্মদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর। ওসব প্লাস্টিক। জি দাদা, কত যাবত এই কাজ করেন? মানে মাছ 2 মাস হইব। তার আগে কি করতেন? এর আগে গ্রামে কাজ করতাম। গ্রাম কোনটা আপনার? আমার গ্রামে নাসিরনগর থানা। নাসিরনগর। জি। ও, তাহলে গ্রামের থেকে চলে আসলেন কেন? পুষে না গিয়ে বেতনে গোবার চলে গিয়ে খরচা পুষে না। কেন পোষে না কেন? 12,000 টাকা বেতন দেয়, 6,000 টাকা খানি খরচা, আর বউ বাচ্চা লেহার আছে। তা গ্রামের লোকজন কি কিনে না? গ্রামের লোকজন এই ব্রাহ্মণবাড়িয়া শহরে যায় গিয়া বা ইসে চলে যায়? মানে যারা পারে লয়, খেলা যারা না যেতে পারে এরা কিছু কিছু কিনে। আচ্ছা, তারপর থাকে কত? ওই খায়া লই আর 200, 300, 400, 20 দিন 500 এরকম। পুঁজি কই পাইছেন? পুঁজি মাদানে দিছে। মহাজন মহাজন আছে সুদে নিছেন? না না, শুধু না, মানে আপনার মালই আমি বিচ্ছা আপনার টাকা দিই আর ডেলি মাল ডেলি আনি। তৃষ্ণা মেটেনি, ইচ্ছে হলো এক বাড়ির উঠোন পেরিয়ে অন্য বাড়ির উঠোন বা বৈঠকখানায় পৌঁছতে। এক দশকে গৃহস্থের সাজ বদলেছে, ঘরের দুয়ার, বাড়ির স্থাপত্য, এমনকি গোয়াল ঘরটিও চেনা ঢঙ্গে নেই। এই যে দৃশ্যপট বদলে যাওয়া, তার অঙ্কন শিল্পী, প্রবাসে কাজের জন্য যাওয়া এই গ্রামের সন্তানেরা।
ব্রাহ্মণবাড়িয়ার আরও অনেক জনপদের মতো এই গ্রামের প্রতি ঘরে উকি দিলে দেখা যাবে ভিনদেশি মুদ্রার ঝিলিক। এই গ্রামের নাম কি চাচা? রহিমপুর। এই গ্রামের লোকজন বিদেশ যাওয়া শুরু করলো কবে থেকে মনে পড়ে আপনার? 20-40 বছর হয়ে গেছে। হ্যাঁ, 40 বছর হয়ে গেছে। তো প্রথম কে গেছিল মনে পড়ে আপনার? গ্রামের মানুষ কে প্রথম গেছে ওই মুরের কোন দেশে গেছিল? সৌদি আরব। সৌদি আরব গেছিল। তারপরে এই যে বাড়তে থাকলো যাওয়া, কেন? এরপরে আস্তে আস্তে এখান থেকে এগারো এমনি যা। এই যে গ্রামের এই যে যারা বিদেশ গেল যাওয়ার পরে এখন আগের মতো অভাব নাই। অভাব কি এর দূর হ, 1000 টাকা হইলেও অভাব দূর হয় না। টাকা কি মানুষের ইয়ে করতে পারে? টাকা মানুষের অভাবটা দূর করতে পারে না। দূর করতে পারে না। টাকা মানুষের আরো দরকার। তাই কেন? এই সময় আমরা বিয়ে হয়েছিল, এই সময় মনে করেন অনেক কষ্ট গেছে, জামালা গেছে, তবু তো টাকা এই একজনের কামাই দিয়ে অন্য উন্নত করে গেছি। আর এখন যে ছেলেরাও করে বাইরে থেকে করতেছে, তারপর তো উন্নত দিকে যাইতে পারি। দিনে দিন পরিবর্তন হইতেছে, তারপর তো আরো দরকার লাগে। আর যে সময় আসিল না, এই সময় তো ওই টাকা দিয়ে মানুষ ইনকাম করে চলাফেরা করছে। গ্রামের এক অন্দর থেকে আরেক অন্দরমহলে যেতে মুশকিলে পড়ে যায়। 2 তীর দূরের কাছের ঘাট, ছুঁয়ে ঘেরা নৌকা, দ্রুতগামী ট্রলার, পণ্য বোঝাই নৌকা, কাউকে তো পর ভাবা যায় না। শৈশবে দেখা নায়র যাওয়া কোনো গ্রাম্য কিশোরীর মুখ, বাড়ির বড়দের সঙ্গে হাটে যাওয়ার চঞ্চলতা, বলে নামো ঘাটে নামো, দেখো, কিন্তু কাকে দেখব? লঞ্চ শূন্য সেই গোকর্ণ ঘাট, যেখানে এখন আর কোনো লঞ্চ এসে থামে না। যাত্রীর জন্য পন্টুরের হাহাকার দেখতে গিয়ে কানে খুব কাছে থেকে কোনো সুর, কোনো বাদ্য এসে যেন বসে পড়ে ঘুঘুর মতো। তাকিয়ে দেখি বিশুষ্ক তিতাস এখনও নদীজীবীদের আচারের তীর্থ। আপনারা এই গ্রামে যেরকম নদীটার পানি স্বচ্ছ দেখেছেন, এখন তো পানির আগের সেই রং নাই, তাই না? আগে যে সুন্দর অবস্থা ছিল এখন আর তা নেই। পবিত্র জলে আমরা অনেক কিছু করি, এখন নোংরা আবর্জনা এই জন্য আমরা কিছু করতে পারছি না বা আমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু আগে যে নিয়ম কেমন ছিল তার জন্য আমরা এই নোংরা আবর্জনা জলে এসব করতে হয় আর কি। আচারটা চালিয়ে যেতে হচ্ছে। আগে নায়র যেতেন কিসে? এদিকে আমরা লঞ্চ দিয়ে আসা যাওয়া করতাম, এখন তো তা নেই। আগে অনেক ভালো লাগতো, লঞ্চ দিয়ে আসা যাওয়ার, তিতাস নদী অনেক বড় ছিল, দেখতেও সুন্দর ছিল, এখন আর তা নেই। এই প্রবাহমান জলকে খেয়ে যাদের সংসার, তাদের তো নিজেদের আত্মপরিচয় জানাই ছিল, নাকি তিতাস ছাড়া তাদের পরিচয় অপূর্ণ। গোকর্ণ ঘাটের অন্দরের মালগ্রামে মানুষদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গিয়ে মনে হয় তিতাস আর এই গ্রামের মানুষেরা যেন একই বংশলতিকার ধারাবাহিকতায় প্রবাহমান। অদ্বৈতমূল্য বর্মন হয়তো শুধু নদী নয়, জল, জমির, মানুষে একান্নবর্তী পরিচয় ঠিক করে দিয়ে বলেছিলেন তিতাস একটি নদীর নাম। আপনার জীবনে আপনি তিতাসকে কেমন দেখছেন? তিতাস নদী আমার চেষ্টা বহুত মাছ মারছি আমার জীবনে। আমার এই যে পানির রং বদলে গেছে। পানির রং কিতা, পানির রং তো আগে আছেন ফর্সা, ডালুর মতো পানি আছে, খাইলে মজা লাগছে। আর অনেক বিশ্বের মতো লাগে, কারণ ডেন ডুন হইয়া মলা পানি লেম্বা আর যত পলিটিং ব্যাগ আছে সব তো নদীর পালা। মানে গঙ্গার জল আমার সুখ দিয়েছে। ওখানে আমরা কলের জল খাই, গঙ্গার জল তো নদীর জল তো খাই না। তিতাসের জল আর খান না? খাই না, একমাত্র ঠিকঠাক গোসল করে আর কি। আপনাদের অদ্বৈতমল্ল বর্মনের কথা সবাই জানে? আপনাদের বংশের সবাই জানে? আমাদের অদ্বৈতমল্ল বর্মন
মোটামুটি যে নামটা প্রচার হয়েছে ইদানিং আজ 20 বছর ধরে প্রচার হয়েছে, কিন্তু আগে আমাদের ময়মুরব্বীরা আমাদের ছেলেপেলেরা এটা জানতো কিন্তু না। জানতো না উনি যে কি আছেন, কি মানুষ আছেন, মানুষে আছেন না রত্ন আছেন, এই জিনিসটা আমরা তালাশ করছি না। কিন্তু আমরা কিন্তু দেখছি না, দাদার মুখ শুনছি, বাপের মুখ শুনছি, কিন্তু শূন্য দিছি। আগে তো আমাদের বাপ দাদারা, আমাদের অদুত্তদা আছেন, আমার দাদা মুকুন্দ আছেন, আনন্দ আছেন, তারা এক বসেছিল। ওই তো আমার বাড়ি, আমার দাদার বাড়িটা আর অদুত্ত বাড়িটা আমার পাশে, এই পাশে। তো এখানেও মাছ মারতো, এখানে চলতো। আগে তো মাছ ছিল নদীতে বহুত, আগে পানি ছিল বেশি আর নদী ছিল গমুই। এখন তো নদী দুপার শোয়ায় আর খালের মতো হয়ে গেছে। যখন পানি থাকবো না তখন মাছও থাকবো না, পানি যখন বেশি থাকবো তখন মাছ এখানে থাকবে। তো আমাদের আগে তো আমার বাপ দাদারা মনে করেন যে মাসে 15 দিন জাল পাইছে, আর 15 দিন তারা মানে হাঁটাইয়া বেড়াইয়া চলছে। আর ওখানে 30 দিনে মাছ দেখি, 30 দিনের মাঝে আমরা 30 দিন মাছ মারি হই, পেটে খেলা দূর হয় নাই। 30 দিন মাছ মারতে পারেন এখন? 30 দিন মাছ মারতে পারি, কিন্তু মাছ মারলে পেটে খেলা দূর হয় না। অর্থাৎ আগে আছেন শতকরা মানে 10 জন জাল্লা, আর শতকরা 90 জন জাল্লা। মানে জাল্লার সংখ্যা বাড়ছে? না, জাল্লার সংখ্যা এখন বাড়ছে কেন জানেন? বাংলাদেশ সরকারে বলছে যাও যার জলার তার। তো এখন আপনারা সবাই কি ওই জালবান নাকি অন্য পেশা? ওখানে বর্তমান আমরা শতকরা মনে হয় যে 30% নদীতে আছি, আর 70% ওই আল্লাহর মধ্যে আমরা পার উঠতেছি। কারণ আমাদের আমরা পারে উঠে এখন কি পেশা আপনাদের? ওখানে আমাদের কি হই স্বর্ণকাম করে, কেউ ফার্মেসি করে, কেউ বাজারে মাছ বেচে। তোমার মতো করে বলা হয় না, খই মুড়ি আর দাঁড়িয়া বাঁধা। তোমার মতো করে বলা হয় না, খই মুড়ি আর দাঁড়িয়া বাঁধা। আপনাদেরকে জলে ছিলেন, অর্থাৎ নদীর মধ্যে মাছ ধরতেন, তারপর থেকে আপনি পেশাটা বদল করে ফেলেন কিভাবে? যখন আমরা মাছ ধরতাম তখন একটা আনন্দের বিষয় ছিল, মানে মাছ ধরে একটা আনন্দ ছিল। কেমন আনন্দ ছিল? নদীতে গেলে প্রচুর মাছ পাওয়া যেত, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত। কিন্তু এখন সেই আমেজটা উল্লাসটা নেই। কেরে আগে তো 2টা খেয়েও দেওয়া হইতো, দেখে গেছে নাওয়ের অর্ধেক বুঝে গেছে। এখন 50টা কেউ সারাদিন এবং পুরোটা নদী ঘুরলেও মাছ পাওয়া যায় না। তখন আমরা তো আর এভাবে তো সংসার চলতো না, বা ভবিষ্যৎ হবে না। তখন চিন্তা করলাম যে বিভিন্ন ব্যবসা আছে বা অন্যভাবে জীবিকা নির্বাহ করা দরকার। এভাবেই পেশাটাও বদলে যাচ্ছে। পেশাটা বদলে যাচ্ছে। আর লেখাপড়ার খরচটা তোলার জন্য জেলে পরিবার সম্ভব না, তাই অন্য পেশায় জড়িত হচ্ছে আর কি। তীরবর্তী বাজারহাটকে আমার তাল মিছরির দানার মতো মনে হয়। মিছরির টুকরোটি নদী দূরবর্তী মানুষের জীবিকা যাপনের আবদার উপযোগের কেন্দ্র হয়ে দাঁড়ায়। একে ঘিরে গড়ে ওঠে জনপদ, রচিত হয় সভ্যতার গল্প। নদী পাড়ে বটগাছের নিচে জমে ওঠা ভোরের বাজার, যাকে গ্রাম চকবাজার বলে জানে, সেই বাজারে শহরের রূপ এসেছে। নগরের দূষণ-দোষ দেওয়া যাবে হয়তো, তবু এখনও অভ্যেস হারায়নি চকবাজার। বাজারে শুধু যে রোজগার বা সপ্তাহে সদাইপাতি কেনার সঙ্গে যোগ হয়েছে লেনদেন হিসাব, তা নয়। এই জনপদের মানুষ প্রবাসীদের পাঠানো টাকার জন্য ব্যাংকের চেয়ে বাজারের মুদিকেই সহজ মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। রেমিটেন্স বলতে গেলে আমাদের মালয়েশিয়াতে আছে, সৌদি আরবে বেশিরভাগ সৌদি আরব থেকে আসে আর কি, সিঙ্গাপুরে আসে, বাহরান থেকে আসে। মোটামুটি মিডল ইস্টের 6-7টা দেশ থেকে মোটামুটি ভালোই আসে। সাধারণ যে আসে রেমিটেন্স, সেটার পরিমাণ কত আর উৎসবে কত বেড়ে যায়? সাধারণত দেখা গেছে 30 লাখ 35 লাখ, আর রমজান আসলে 50 লাখ 60 লাখ 70 লাখ। মানে রমজান মানে ঈদ উপলক্ষে উৎসব হইলে বাড়ে, এমনি 30 লাখ 35 লাখ টাকা। এখন রেমিটেন্সের প্রবাহ কি বেশি না কম? মানে ভালো, বেশি। ব্যাংক রেখে আপনাদের কাছে মানে আসে কেন? আসে, আমরা তো ব্যাংকের থেকে ভালো সুবিধা দেই। ব্যাংকে গেলে দেখা গেছে অনেকক্ষণ বসে থাকা লাগে, আমরা না আইলে হয়তো 5-10 মিনিটের ভিতরে, ব্যাংকে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে।
আমরা 5-10 মিনিটে বিদায় করে দিলাই, এই হিসাবে আমাদের কাছে আসে আর কি। এবং এই যে রেমিটেন্স বাড়ার কারণে এবং রেমিটেন্সের কারণে এই যে এই গ্রামের মানুষের জীবনযাপনের যে পরিবর্তন, সেটা আপনি কীরকম দেখছেন? জীবনযাপন আসলে আগের চেয়ে অনেকটা ভালো। তো ভালো হলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি, কুলাইতে পারতেছেন, এমনি ভালো জীবনযাপন চলতেছে তো আলহামদুলিল্লাহ। কামার কুমার দুয়ে হিসেব জানে না, ভিটে থেকে সজনে অনিম। এখন কে কত দূর, এখন কে কত দূর, এখন কে কত দূর। গোসাইপুর বাজারের সন্ধে দেখার ইচ্ছে হলো আলসে বাজার। গ্রাম ডাক্তারের রোগীর জন্য অপেক্ষা, মুদি কিংবা চায়ের দোকানে ভিড়। ইতিহাসের জলের মতো রং বদলেছে গোসাইপুর বাজারও। আগে খোলা বাজার ছিল, তখন ওই বাছাই দিয়া পাল টাঙ্গায় টাঙ্গায় মানুষ খোলা বাজার দোকানদারি করতো। এখন আগের তুলনায় এই বাজার শত শত গুণে উন্নত। এই যে বড় বড় কাপড়ের দোকান, এই তখন এই বড় বড় কাপড় দোকান ছিল না, এমন মেডিসিনের দোকান ছিল না, এমন সুন্দর জুতার দোকান ছিল না, কোনো কিছু ছিল না। এখন সর্বদিকে বাজার উন্নত। আর এই যে মুদির দোকানে নেই তো ওই যে ওই হাটের দিনে সে মানুষ মানুষের বাছাই বা পাল টাঙ্গায় টাঙ্গায় ওরা মুদির মাল বেচত। এখন মুদির দোকান উন্নত মানের দোকান, পাকা ভিটে, পাকা ঘর, বিল্ডিংয়ের নিচে সবাই মুদির দোকান। মুদির দোকানে শুধু তেল, চিনি, ডাল, মানে ওই কেরোসিন তেল, মানে ওই রকম, মানে এই মিশ্রি, মানে ওই বাতাসা, এই ধরনের মানে মালামাল ছিল বেশিরভাগ। আর এখন তো মুদির দোকানে গেলে প্যাকেটিং মালই অনেক বেশি। তীরবর্তী তার উৎসবে শহরে রং মাখলেও বিচ্ছেদ হয়নি আচারের পুরনো রাখি বন্ধনে। ফাগুনের হারিয়ে যাওয়া রাতকে বুঝি সুর তারা করে বেড়ায়। বিয়ের বাদ্য নিজেই যেন পথ দেখিয়ে নিয়ে যায় ওরসের ময়দানে। ভাষা দিলাম চমুনাই, গজল তোমার তোমার মতো করে দেখা হয় না, তাল পুকুরে শালুক শালিকের মিতালি। পোড়া ইট, কংক্রিট, প্লাস্টিকের মিশেলে যেমন নদীর কাদামাটি কোমলতা হারিয়েছে, তেমনি সারলের ভাটা তীরবর্তী গ্রামেও। মুড়ির মোয়ার চেয়েও সহজলভ্য প্রযুক্তি শৈশব, কৈশোর, তারুণ্যের উচ্ছ্বাসকে একাকিত্ব, বিচ্ছিন্নতা এবং বিষণ্ণতার কাঁথায় মুড়িয়ে নিয়েছে। এখন কে কত দূর, এখন কে কত দূর, এখন কে কত দূর। সবাই যখন খেলছে মাঠে, আপনারা তখন মোবাইলে ডুবে আছেন। কি মোবাইলে কি সারাক্ষণ চ্যাটিং? মোবাইল তো ব্যস্ত থাকে সবাই, এখন সবাই ভিডিও করতে চায়, কইরা ভাইরাল হইতে চায়, নিজেরে বড় করতে চায় আর কি। স্কুলে তো তোমাদের কাছে মোবাইল থাকে, তাই না? তোমার বন্ধু বান্ধবরা সারাক্ষণ কি চ্যাটিংয়ে ব্যস্ত? অনেক। এখন অ্যাসাইনমেন্ট দিতাম, তখন মা বাবারে বলতাম আর কি যে মোবাইল লাগবে, অ্যাসাইনমেন্ট দিব, এইটার সুতায়। তারপর আর এই যে তোমরা আর মোবাইলটা ছাড়তে পারো নাই, পড়াশোনার কাজে বেশি লাগাচ্ছ নাকি এই যে গেমস খেলা, তারপরে যে ভিডিও করা এগুলোতে, এবং এই যে ভাইরাল করে দেয়? অনেক সময় আমরা দেখি যে ভাইরাল করে অনেককে অপদস্থ করা, হেনস্থা করা হয়, তাই না? যে সেটাও কি তোমাদের এখানে হয় বা কেউ কেউ করে? কেউ চায় আর কি যে এর নামে আমি উপরে উঠুম, এইগুলাই আর কি চলতেছে। এখন মোবাইল একদিক দিয়ে ভালো করছে, আরেক দিক দিয়ে খারাপ করছে আর কি, এইগুলাই। তোমার হাতে মোবাইল।
ঘর তৈরির উপকরণ ও নকশার মতো শহরে হাওয়া লেগেছে গৃহস্থালী পণ্যতেও। ঘরে বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় গৃহস্থালী আসবাবে আর গ্রামের সেই পুরনোকে খুঁজে পাওয়া যায় না। সম্পর্ক অভ্যাসের হাওয়া বদলের ঘটকের নাম মুঠোফোন। আগে তো আসিল, আগিলা আসিল, এইটা তো আর নাই। ওন তো বাইরেছে ডিজিটাল মোবাইল দেখে তো সব দেখালা। গ্রামের বাড়িগুলিতে আসলে কি হতো, একটা ঢেকি থাকতো, একটা গাইল চেয়ার থাকতো, তাই না? ওন গাইল চেয়ার ডিহি কোনো নাই, কিছু নাই। তাহলে এই যে গুড়ি কুটেন কেমনে, চাল কুটেন কেমনে? গুড়ি মিশিংয়ে কুড়াইলা, ফাড়া আছে, ফাড়ার মধ্যে মরিচ বাড়ে না। ও পাড়ার মধ্যে মরিচ বাড়ে? মরিচ বাড়ে না, সব গুঁড়া মশলা, প্যাকেটের মশলা। প্যাকেটের মশলা আবার মরিচ কিনা ভাঙাইলে পরে। এই পিঠা যে বানাইতে, এখন পিঠা বানানো কমে গেছে নাকি? পিঠা বানানো অনেক কমে গেছে। আগে তো পিঠা বানাইতো, ইচ্ছা নাইলে সোয়াই সেমাই করতো, সোয়াই বানা শুধু সেমাই নেন্দা লাই না। সেটা খাওয়াটাও তো বদলে গেছে। কি খেতো আর এখন কি খায়? আগে তো হাইতো ডুফি পিঠা বানাইতো, মেরা পিঠা বানাইতো, ফুলি পিঠা বানাইতো। আর এমনিতে কি খায়, নতুন কি খেতেছে? নতুন আইতাছে, নতুন জিনিস বাইরিছে, ওই ইটা বাইরিছে, ইটা বাইরিছে, ইটা হইতাছে। আর এই যে পোলাবান কি চাকরি বাকরি করে না খালি বিদেশ যাওয়ার লেগে বয়ে থাকে? চাকরি বাকরি করে, করলে কম, বিদেশে লেগে দূরে বেশি। বাচ্চা কাচ্চারা এখন লেখাপড়া করে না? স্কুল বাচ্চারা তো লেখাপড়া করে, করলে কি কাম দিব? করলো তো মোবাইল বাইরিয়া, মোবাইলের যুগে অনেক লেখাপড়া বেশি করে না। ওই মোবাইলের যুগে মোবাইল দেখে সাইরালা। গ্রামে চায়ের কাপের উষ্ণতা নিয়ে ছুটতে হতো বাজারে। চায়ের দোকান ঘিরে গ্রাম্য রাজনীতি, সালিশ থেকে শুরু করে ভাবনা রাষ্ট্র বিশ্বের সীমান্ত ছুত। ফসলের মাঠ ও কাজ থেকে ফিরে চায়ের দোকানে আড্ডা মুছে দিত ক্লান্তি। সেই চায়ের দোকান এখন চলে এসেছে ঘরের দুয়ারে। সেখানে সরব আড্ডা নেই, আছে দৃশ্য মাধ্যমে নিমজ্জন। আগে আপনারা কিভাবে সময় কাটাতেন গ্রামের মানুষ? গ্রামে আমরা দেখতাম যে ওই যে সন্ধ্যার সময় বাজার থেকে ফিরে খেয়ে সব ঘুম। এখন আপনার সময় কাটানো এই চার দোকানে এসে? আগে তো চার দোকানে আসতেন না, আগে তো চা খেতেন খালি বাজারে। তো ছিল না, কিন্তু এখন তো আগে বাজার আছেন, আগে তো বাজার আছেন, আগে খেলাধুলা করছি, এরপরে আনতে গল্প টল্প করে এরপরে বাড়িতে আইছি। আগে তো ওই যে খালি বাজার আর চকে কাজ করতেন বা কোথাও কাজ করে আবার বাড়ির লোকদের সময় দিতে পারতেন। এখন তো বাড়িতে তাহলে সময় কম দেন। আগে তো মনে করেন সময় দিতে বাচ্চাদের সাথে, তো বাচ্চা টিভি দেয় বা মোবাইলে অনেক কিছু দেয়, এই জন্য ওরা সময় কাটাইতে পারে। এখন বাচ্চারা আপনার কাছে সময় চায় না, চায় না, এই জন্য আর কি যাই কম বাসায় গিয়ে শুয়ে থাকি। গ্রাম তল্লাশি করে বিদ্যুৎ আলোকিত গ্রামে হারিকেনের দেখা, মেট্রো ভদ্রের হাঁটা যেন স্মৃতির সড়কে ফেরা। গৃহস্থের উঠোন আছে, উঠোন ঘিরে আছে বসত, কিন্তু বসতের মানুষেরা এখন মন ও জমিনে যোজন যোজন দূরে। কিন্তু সবাই কি খেলাধুলা করছে? লুডো খেলা চলছে। লুডো? জি। কই লুডো ঘর কই? এই যে এখানে। কিসে? এই যে মোবাইলে। ও মোবাইলে, কিন্তু যে ও লুডোর কোর্ট নাই? কোর্ট নাই। আগে লুডো সবাই মিলে খেলতো, 16 গুটি খেলতো, 5 গুটি খেলতো, আরো অনেক রকম খেলা খেলতো, তাই না? চোর ডাকাত পুলিশ খেলতো। এখন সব মোবাইলে চলে গেছে। জি, এখন তো আর এগুলি আগের মতো নাই। এই যে মোবাইলে আসক্ত যে ছেলেমেয়েরা হলো, এটা নিয়ে কি সমস্যা পড়তে হয় আপনাদের? কারণ বাচ্চারা মোবাইল দেখাইলে একটু না অত বইটু লেখাপড়া করে, অত বইটু খেলাধুলা করে, ওটা কান্নাকাটি করলে একটু মোবাইল দিতে হয়, না তাহলে বাচ্চারা এটা অনেক পরিস্থিতি বাধ্য হয়েছে মোবাইল দেওয়া বাচ্চারা ইয়া করানো লাগে। গরমের ছুটিতে বিভিন্ন সময় ঈদের সময় যে শহর থেকে যে দাদির কাছে নানির কাছে যে আসতো, দাদার কাছে নানাকে দেখতে, তার মামার বাড়ি আসা, সেগুলো কি কমে গেছে নাকি? হ্যাঁ, ঈদের সিজনে আসে, আম কাঁঠালের সময় আসে, অথবা শীতের দিনে শীতের পিঠা হাইতে আসে, সবাই শীতের পিঠা এগুলো তো আর আছে। হ্যাঁ আছে। ভাই বলেন তো আর কি পরিবর্তন হয়েছে গ্রামের? গ্রামের পরিবর্তন বলতে আগে তো মানুষ দেখা গেছে কি হারিকেন ছিল বা আমাদের প্রদীপ ছিল, এগুলো এখন তার বিলুপ্ত হয়ে গেছে, এগুলো নাই। বিদ্যুতের যখন প্রচলন চলে আসছে তখন তার মানুষ এগুলোর প্রতি আর ইন্টারেস্ট ফিল করে না।
ইতিহাসের কুল ছুঁয়ে যেতে যেতে মনে পড়ে বিপিন পালের কথা, মনে পড়ে কৃষ্ণনগর, কচুরির মতো ভেসে যায় বিপিন পালের দেখানো এক একটি পুতুলের দৃশ্যগল্প। তীরে তীরে দেখি হাহাকার, সহজ মানুষ জানি না এখন কে কত দূর, এখন কে কত দূর, এখন কে কত দূর। কি অবস্থা, পুতুল নাচ এখন কেউ দেখতে চায়? চাই না, এখন আগের মতন ইয়ে নাই, চাহিদা নাই। এই ব্রাহ্মণবাড়িয়ায় তো আপনার বাবা করতেন এগুলো না? আমার দাদা করতো, আমার বাবা করতো। আমার দাদার ঐতিহ্য এইটা। দাদার নাম হচ্ছে বিপিন পাল, বাবার নাম হচ্ছে গোবিন্দ দাস। কিন্তু এই যে পুতুল নাচ বা এই যে পুতুলের খেলা, সেটা কমে গেল কেন আপনার কি মনে হয়? পরিবর্তন নিতেছে, দিন দিন মানুষের পরিবর্তন নিতেছে। আগে তো মানুষ আনন্দ থাকতো, এখন আর গ্রামের মাঝে এতটুকু ইয়ে নাই, মানে আনন্দ নাই মানুষের। আনন্দ নাই, আনন্দ কমে নাকি গেছে। আনন্দের অন্য উৎস তৈরি হয়েছে? বা এই তো মোবাইল টোবাইল বাড়ি এসে মনে হয় আনন্দটা হাতে চলে গেছে মানুষের, ফোনের ভিতর চলে গিয়েছে। সুতরাং এই জায়গায় যে এই যে এত আয়োজন করে যে খেলা দেখানো, এগুলো এখন আর নাই, মানুষের ইয়েতে নাই। আপনার কি মনে হয় যে গ্রাম থেকে যাত্রাটা হারিয়ে যাওয়া, যাত্রা কমে যাওয়ার কারণেও পুতুল নাচটা কমে গিয়েছে? যেখানে যাত্রা এখানে পুতুল নাচ হইতো, এরপর যেখানে মেলা, বৈশাখী মেলা টেলা হইতো, তারা বাইনা করে নিত, আমরা ওইখানে নাচাইতাম। এখন তো সব কিছুই কমে গেছে, মেলাটাও হারিয়ে গেল, সব হারিয়ে গেছে। পুতুল নাচে তো অনেক গল্প আছে, তাই না? বিভিন্ন চরিত্র আছে, গল্প আছে। গল্প যদি আপনার কাছে শুনতে চাই আমি। গল্প মনে করেন যে একটা বিয়ে পড়ানো হয়, বিয়ের ব্যাপারে হয়, পাত্র আনে, পাত্রীর দেখা, বিয়ে শাদী হয়, এবার বিয়ে গল্প, বহুত গল্প করেন যায়। আমি তো সম্ভবত আপনার বাবার পুতুল নাচ দেখেছিলাম একবার ব্রাহ্মণবাড়িয়াতে। তা আবার একটু সেটা স্মরণ করতে চাই, আপনার হাতে এই পুতুল নাচের খেলা দেখে। দেখবেন। কোথায়? পাগলা নদীতে, পাগলা নদীতে যে কুমির এসেছে, তুই কি তা জানিস রে? যা ও মন মরি বাহরে খালে আরো বিলে, নাচে পুতি নাচে মিলিয়া সকলে, ও মন করি বাহুরে, ও মন করি বাহুরে খালে আরো বিলে, নাচে পুতুল নাচে খেলিয়া ধুলিয়া, ও মন করি বাহুরে। নাচে পুয়াল নাচে মিলিয়া সকলে, ও মন মিলিয়া সকলে, নাচে পুয়াল নাচে মিলিয়া সকলে, বাইরে মিলিয়া সকলে, ওরে সর্প নাচে, ওরে সর্প নাচে, কুমির নাচে খেলিয়া দুলিয়া, ও মন করি বাহুরে, ও মন করি বাহুরে খেলিয়া দুলিয়া, ট্যাংরা নাচে পুতুল নাচে খেলিয়া ধুলিয়া, ও মন করি বাহুরে, ও মন করি বাহুরে খেলিয়া ধুলিয়া, ট্যাংরা নাচে পুয়াল নাচে খেলিয়া ধুলিয়া, ও মন করি বাহুরে। গ্রামে যে পড়ল ঢাকের বাড়ি, মন উচ্চাটন হলো সেই গোসাইপাড়া যেতে। পথে যেতে যেতে দেখা গ্রামের কোনো ছবি, একদম অবিকল সেই শৈশবের মতোই যেন স্থির হয়ে আছে।
নগরের কোনো দূষণ তাকে বদলাতে পারেনি। ঢুলিদের গ্রাম? জি। আপনারা কতদিন যাবত আপনাদের এই মহল্লা বা এই পাড়াতে আপনারা মানে এখানে যে কটা ঘর আছে এই কটাই? জি, আমরা এই পাড়াটাই। আর আমাদের যে বংশগত লোক তারা অন্য জায়গায় চলে গেছে। তারা কি ঢুলি পেশার সাথে জড়িত এখনো? তারা আছে, এখনো আছে। কোন এলাকায় চলে গেছে তারা? তারা কিছু আছে আপনার এই যে শিবপুর আছে, ব্রাহ্মণবাড়িয়া আছে, বিভিন্ন আছে। সারা বছর কিভাবে আপনাদের আয় রোজগার হয়? আমরা এই যে ঢোল বাজে যতটুকু ইনকাম করি এতটুকুই। এই যে এই ঢোলটা বাজান কোথায়, মানে কোন কোন অনুষ্ঠানে বাজান? মানে বাউল গানে বাজাই, দুর্গা পূজায় বাজাই, বিয়া শাদিতে বাজাই, সব জায়গায়। আপনাদের ছেলেরা তারাও কি এই পেশা আসছে? এই পেশায় এখন নাই, যদি আমরা নিয়ে আসি তাহলে আসবে। আপনার কি মনে হয় যে আমরা চাই যে আমরা বংশগতভাবে এটা থাকুক। বংশ পরম্পরায় তো এই গোসাইপুরে আছেন? হ্যাঁ, অনেক আছিল। কত পরিবার ছিল আগে আর এখন কত পরিবার? আগে ছিলাম আমরা প্রায় 20-50 জনের আছিল, আর এখন আছে হল 10-15। কমে গেল কেন? জায়গা জায়গায় বিভিন্ন জায়গায় গেছে আর কি। ও কিন্তু তারা ঢুলির সঙ্গে আছে, এই পেশার সঙ্গে ঢুলি বাজন তারা এখনো ঢুলি বাজনদারই আছে। নবীনগরে কিভাবে আসলেন, গোসাইপুরে কিভাবে আসলেন? নবীনগর যা আসছে প্রায় আজকে আবার 6-7জন আমার দাদা 7 জন আগে পরে আছিল এখানে। আচ্ছা, এর আগে ছিল 7জন। হ্যাঁ, তারপরে ইস্তেমায় আমরা আস্তে আস্তে এখানে আইসি। তা আমরা কি আপনাদের একটু বাজনা শুনতে পারি, ঢুলি বাজনা? তাহলে একটু যদি আয়োজন করেন। যাও। হ্যাঁ, শুরু করেন। আমি এখন একটি তাল বাজাবো, ঝুমুর তাল। আচ্ছা। তোমার মতো করে গাইতে জানি না, ঢেউয়ের ভাঁজে রেখে দে সুর। তোমার মতো করে গাইতে জানি না, ঢেউয়ের ভাঁজে। তিতাসের দুই তীরে যে নদীজীবীদের বসবাস, তাদের পেশা বদলের গল্প শোনা হয়েছে। মালগ্রামের জেলেদের অভিমানের কথাও শোনা। কিন্তু রাধানগরের জেলেরা জল, জাল ও মাছ হারিয়েও যে তিতাসকে আঁকড়ে বেঁচে থাকতে চায়, নদীজীবী মানুষের ইচ্ছের কথায় আপ্লুত হয়ে তিতাসের জল কি বইবে পুরনো ধারায়? জলের রঙে আলপনা করা গ্রাম, সে কি পায় ফসলের সবটুকু সুখ। তীরে তীরে ঘুরে নোংর চোখ, জানে না সে নদী। মাছের কি অবস্থা? আপনি গিয়েছিলেন আজকে কেউ মাছ ধরতে? আচ্ছা, মাছ টাছ পাই নাই। কেন মাছ কমে গেল কেন ভাই? আবহাওয়ার কারণে?
আবার কারণে ওই আর নদীর মধ্যে শর্ট মারে ইয়া করে কেউ দুটো মাছ নাই জানা শর্ট মারে মানে কারেন্টের ইয়া দিয়ে শর্ট দিয়া মাছ মেরালা কারা করে এটা? যারা ইয়ে শর্ট মারে তাহলে আপনারা যারা জেলে আছেন, যারা জাল নিয়ে যান, তারা এখন আর মাছ পান না সেভাবে, আগের মতো পান না? অনেক কম। আর এই যে এই জাল কার, মহাজনের না আপনাদের? মহাজনের জাল হয়েছে মহাজন। জালের হিসাবটা বলেন তো কিভাবে? মুন্নিগালার 1 ভাগ আর সরলের 1 ভাগ। এই যে 1 ভাগে কতটুকু মাছ থাকে সাধারণত? সাধারণত মানে 50,000 টাকা পাইলে 4 ভাগ হোক, 1 ভাগে মুন্নিরা 1 ভাগ, মহাজনের 1 ভাগ, খেয়ের 1 ভাগ হয়েছে বাগিরা। এখন এই যে আপনাদের এই জেলে গ্রামে জাল আছে কয়টা? জাল নাকি কমে যাচ্ছে শুনলাম। জাল মাছ পানা দিকে মানে মাছ পানা দিকে অনেক জাল অর্ধেক কমে আছে, আগে আসিল। আর এই নদীর কোনো পরিবর্তন দেখলেন? এই যে জাল বাইতে বাইতে নদী বদলে গেছে নাকি? নদী যে মাছ নয় বদলে গেছে, মাছ কম। কেন, এটা কি কারণে হলো আপনাদের কি মনে হয়? কি কারণে যে পোনা মাছ আছে না, পোনা মাছটা আপনি ধরা হয়ে যায়। আচ্ছা, এরকম অনেক মাছ ছিল না যে আগে পাইতেন, ধরতেন, এখন আর এই মাছ দেখা পান না? এরকম কি কি মাছ, একটা মাছের নাম বলেন না যে মাছ? আগে যে রুই মাছ আছিল, বোয়াল মাছ আছিল, ফুটা মাছ, কানলা মাছ, আলুনি মাছ, গুলায়া মাছ, ইসা মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের মাছ আছিল। খোলসা, বইচা এগুলি পাওয়া যায়? অনেক পাওয়া যায় না, পানির সমস্যা। রানী মাছ এগুলি নাই? না না, অনেক পানির সমস্যা যে মাছ কম। চল্লিশ বছরের ভিতর তো বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি আসেন হ্যান চাইরা হ্যান আছে, হ্যান দাও চলছে ভালো আছে, শ্বশুরের অনেকটা আছেন। ওখান তো শ্বশুর না, আমরা কেউ কোথাও নেই, সব শেষ হয়ে গেছে। কোনো মতো আমরা চলাফেরা আছি। মাছের সঙ্গে কেউ নাই আর? না, মাছের আর আমার স্বামী মাছ মারে। মাছ মারে? নিজের জাল আছে? না, মনে যা মানুষ লাগে। আচ্ছা, মহাজনের কাছ থেকে জাল নেয়? মানুষের লাগে জালটার বাহে। আগে কি আপনাদের নিজেদের জাল ছিল? আসেন, শ্বশুর কালে আসেন। শ্বশুর নাই, বাসন নাই, কেউই নাই, তো বিহিতে হয়েছে। জাল হারিয়ে গেছে? জাল হারিয়ে গেছে। আর নদীর অবস্থা কি? নদীর মাছ? নদীর মাছ দানা জল নাই, মাছ নাই, ফেনা বড় গাং বড় ফেনা, মাছ ফানা জালে গেলে তাহলে আমরা কেমনে চলুন, কেমনে খামো? তা জাল হারাই ফেললেন কিভাবে? নিজেদের জাল পরে আর জাল মনে বাইব কাটা বাউনা মানুষ নাই, ওখানে তো ফলাফল জাল টাল বানা, ওখানে অন্য কাজ টাজ করে। এখন আর জাল বাইতে চায় না? না, ওই আমার স্বামী জাল বা। আস্তে আস্তে সবাই অন্য পেশায় চলে যাচ্ছে। এখন যে আপনাদেরকে জেলে পাড়া বলা হয়, জেলে পাড়াটা আস্তে আস্তে হারাই যাবে, সবাই অন্য পেশায় চলে যাচ্ছে। অনেক ভালো, সুন্দর চলছে, অনেক ভালো। মানে অন্য পেশায় চলে যাওয়াতে ভালো, মাছে থাকার সময় চেয়ে এখন ভালো আছে। মাছের থেকে মনে করে শিলনের কাজ করে, অন্য ধরনের কাজ টাজ করে, মাছের ব্যবসা করে, জাল বাইসটা কম। এখন কে কত দূর, এখন কে কত দূর, এখন কে কত দূর, এখন কে কত দূর। কৃষ্ণনগরের জেলের কথা যেমন শুনেছে তিতাসের জল, তেমন হয়তো সেই ইচ্ছে ধ্বনি পৌঁছেছে তীরবর্তী কালীসীমা প্রাথমিক বিদ্যালয় মাঠেও। আচ্ছা, তোমরা যে এই যে কি খেলছিল, খেলাটার নাম কি? আর তোমরা জানি কি খেলো? আকাশে 3 খেলা আছে। আর তোমরা কি কি খেলো? র্যাকেটও খেলো? কি কি করো স্কুলে, কি কি কাজ করো তোমরা? লেখাপড়ার কি অবস্থা তোমাদের?
তারপরে এই স্কুল থেকে তোমরা কোন স্কুলে পড়তে যাবে? এই পাশে হাই স্কুল। ও, আসো কখন তোমরা স্কুলে? আর যাও কখন? কিসে আসো, কিসে যাও? প্রত্যেক নদীর নিজের একটা ভূগোল আছে, আছে সংস্কৃতি, তারপরও একে অপরের যেন সই। তীরবর্তী মানুষদের মতোই, তিতাসপাড়ের মানুষের মতোই কি দূরের মহানন্দার জল ও নদীজীবীরা আমাদের পরের ভাষার মহানন্দা।